আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দু যে যেখানে আছেন সবাইকে ফাহাদ টিউটোরিয়ালে স্বাগতম। আপনাদের সাথে আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ত্রিকোণমিতির বেসিক ক্লাস, মানে ত্রিকোণমিতির বেসিকে যা যা প্রয়োজন সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদের খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। ত্রিকোণমিতির আগে যাদের সমস্যা ছিল বা ত্রিকোণমিতি নিয়ে ভয় পেতেন বা ত্রিকোণমিতির অনুপাতগুলো কী করে নির্ণয় করতে হয়, আজকে আপনাদের খুব সহজ বিষয়গুলো মানে সহজভাবে তুলে ধরবো যে ত্রিকোণমিতি এভাবেও করা যায়, ঠিক খুব সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করব। দেখেন ত্রিকোণমিতির শুরু করি। ত্রিকোণমিতির বেসিক যে ত্রিকোণমিতি আছে সেই বিষয় নিয়ে যদি আমরা একটু কথা বলি যে ত্রিকোণমিতির বিষয়টা কি। যেমন এখানে বলা আছে যে ত্রিগোণমিতি, দেখেন ত্রি এইটার মানে হলো তিন, গণ অর্থ ধার, আর মিতি অর্থ আপনারা জানেন সেটা হলো কি পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি বলতে আমরা কি বুঝি? তিন ধারের পরিমাপ, বা ত্রিকোণমিতি বলতে বুঝি আমরা তিন কোণের পরিমাপ। তাহলে ত্রিকোণমিতির যে আমরা সহজ যে বিষয়টা নিয়ে শুরু করলাম সেটা কি, যে ত্রিগোণমিতি। তাহলে ত্রিকোণমিতি ত্রি অর্থ তিন, গণ অর্থ ধার, মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ তিন ধারের পরিমাপ বা তিন কোণের পরিমাপ বা তিন বাহুর পরিমাপ। আচ্ছা, তাহলে ত্রিকোণমিতি বলতে আমরা যেটাকে বুঝি সেটাকে বলি আমরা তিন কোণের পরিমাপ। এখন কোণ কি? আমি বললাম যে কোণ, এই কোণটা কি? আমি যদি কোণ না জানি তাহলে তো আমি বুঝবো না যে কার কার অনুপাতটা আমি নির্ণয় করব। কোণ কি? কোণ হলো দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে দুটি সরল রেখা, আমি ধরে নিলাম এই একটা সরল রেখা। আচ্ছা, ই দিয়ে বোঝাই আপনাদের, দেখেন এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, দুটি সরল রেখা, এই দুটি সরল রেখা পরস্পর ছেদ করছে। ছেদ করছে কোথায়? এই বিন্দুতে। ছেদ করলে ছেদ বিন্দুতে যেটা উৎপন্ন হবে সেটাই হবে কোণ। তাহলে এইটা হলো কোণ। কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। এটা কত কোণ, কত ডিগ্রি কোণ আমরা জানি না, বাট দুইটা সরল রেখা পরস্পর ছেদ করে ছেদ বিন্দুতে যা উৎপন্ন করবে সেটাই কোণ। আমরা যদি এটাকে ধরি পি কিউ আর, তাহলে এখানে কোণ কোনটা? কিউ। বুঝতে পারছি? এটা সমান কি? থিটা কোণ। থিটা কত আমরা জানি না। তাহলে ত্রিকোণমিতি কি? তিন কোণের পরিমাপ। ক্লিয়ার? এতটুকু তো বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা বললাম যে ত্রিকোণমিতি কি, অর্থাৎ তিন কোণের পরিমাপ। আর কোণ কি? দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে যা উৎপন্ন হবে সেটাই হবে হলো কোণ। তাহলে এই ছিল হলো ত্রিকোণমিতি। দেখেন, আশা করি এটা বুঝতে পারছেন। এখন নতুন একটা পেজ নিয়ে আমরা কথা বলি যে ত্রিকোণমিতির যে এই অনুপাত আমরা যদি নির্ণয় করতে যাই তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি কল্পনা করি, দেখেন আমরা একটা সমকোণী ত্রিভুজ নির্ব, দেখেন এই হলো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমি এটা ধরে নিলাম সমকোণী ত্রিভুজের এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো আর। তাহলে আমরা কি পেলাম? পি কিউ আর। আচ্ছা, এই যে সমকোণী ত্রিভুজ, বা আপনি এটাকে এ বি সি দ্বারাও প্রকাশ করতে পারেন, আপনার যেটা সুবিধা মনে হয় সেটা দিয়ে আপনি করবেন। আচ্ছা, তাহলে এদের পি কিউ আর এই সমকোণী ত্রিভুজের সমকোণ কোনটা? যেখানে একটি সরল রেখার উপর আরেকটি সরল রেখা লম্বভাবে মিলিত হলে মিলিত বিন্দুতে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাকে কি বলি আমরা? সমকোণ। আর ওই ত্রিভুজটাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। তাহলে এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে এই সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ কেন? কারণ এটা হলো 90 ডিগ্রি কোণ আছে। তাহলে সমকোণী ত্রিভুজের এইটা যদি সমকোণ হয় তাহলে এই দুইটা কোণের পরিমাণ কত যদি বলে, তাহলে পরীক্ষা ধরেন এভাবে আসলে যে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে বাকি দুইটা কোণ কত আসতে পারে না? দেখেন একটু লক্ষ্য করেন, সমকোণী ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের তিন কোণের পরিমাণ কত?
তিন কোণের পরিমাণ আমরা কত জানি স্যার? 180, 180 ডিগ্রি। এই ত্রিভুজের তিন কোণের পরিমাণ হবে 180 ডিগ্রি। এবার একটা কোণের পরিমাণ আছে হলো আমার 90 ডিগ্রি। তাহলে বাকি কোণ কত? তাহলে 180 থেকে যদি আমি বাদ দিই তাহলে আমার বাকি কত? 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির সমান হবে এই কোণ এই কোণ। এখন আমি এই কোণ কত এই কোণ কত সেটা জানি না, হোয়াট এভার দ্য কোণ ইজ, কিন্তু এই কোণ আর এই কোণ আমি এইটা জানি, এই কোণ আর এই কোণ মিলে আছে হলো 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ হলো সূক্ষ্ম কোণ। কেন? এই কোণটা যদি আপনার 30 ডিগ্রি হয়, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, এই কোণটা হলো 45 ডিগ্রি। তাহলে সূক্ষ্ম কোণ কেন বলে? 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। তাহলে আমি বলতে পারি যে এই যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের পরিমাণ হলো 90 ডিগ্রির সমান। তাহলে যেহেতু দুইটা কোণের পরিমাণ 90 ডিগ্রির সমান, অতএব এই কোণ ইন্ডিভিজুয়ালি সূক্ষ্ম কোণ। বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে এই যে দুইটা সূক্ষ্ম কোণ, এই দুইটা সূক্ষ্ম কোণ নিয়ে আমরা কি করব? চিন্তা ভাবনা করবো আর কি, দেখি কি হয়। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এইটা যদি সমকোণ হয়, এইটা যদি সমকোণ হয়, তাহলে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত যে বাহু থাকবে সেই বাহুটা হলো অতিবাহু, মানে বড় বাহু বা বৃহত্তর বাহু, যেটাকে আমরা বলি অতিভুজ। যেটাকে আমরা কি বলি? অতিভুজ, বা এর আর একটা নাম আছে বা অতিবাহু। এটাকে আমরা কি বলি? অতিবাহু, মানে বড় বাহু। ইংলিশের নাম হলো হাইপোটেনাস, হাইপোটেনাস বা অতিভুজ। তাহলে আমরা অতিভুজ কি পেলাম? যে সমকোণের বিপরীত বাহু যেটা হবে সেটা হবে অতিবাহু, মানে বড় বাহু, বা ইংলিশে যেটাকে বলবো আমরা হাইপোটেনাস বা অতিভুজ। এইবার এইটা হলো লম্ব, এইটা হলো ভূমি, সরি এইটা হলো ভূমি, এইটা হলো লম্ব। কথা তো তাই, এই ধারণা টোটালি ভুল। আপনারা মাথায় রাখবেন যে সব সময় যে নিচেরটাই ভূমি হবে আর পাশেরটা যে লম্ব হবে, এই ধারণা ভুল। তাহলে কখন এইটা ভূমি হবে, কখন এটা লম্ব হবে, এইটা আমি বুঝবো কি করে? এইটা বোঝার জন্য এই যে দুইটা সূক্ষ্ম কোণ আছে, এই সূক্ষ্ম কোণের যেই কোণটাকে আমি অনুপাত হিসেবে চিন্তা করব, আমি যদি এই কোণটাকে অনুপাত হিসেবে চিন্তা করি তাহলে একরকম, আবার আমি এই কোণটাকে যদি অনুপাত হিসেবে চিন্তা করি তাহলে অন্য রকম। বিষয়টা কেমন? এবার দেখেন, আমি ধরে নিলাম এইটা হলো আমার থিটা কোণ। তাহলে এইটা যদি থিটা কোণ হয়, এটা আমার কত কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো? 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, ওই হিসেবে আমরা না গেলাম। তাহলে দেখেন, আমি কি বললাম যে এই কোণটাকে যদি থিটা ধরি, তাহলে এই সূক্ষ্ম কোণের বিপরীত পাশে যে বাহুটা আছে, অর্থাৎ এই কোণের বা এই যে কোণটাকে আমি ধরবো তার বিপরীত পাশে যে বাহুটা আছে সেটা হবে হলো বিপরীত বাহু। এটাকে আমরা বলতে পারি বিপরীত, এটাকে আমরা বলতে পারি হলো বিপরীত বাহু। তাহলে এই বাহুটাকে আমরা বিপরীত বাহু বলবো, ইংলিশে বলবো হলো পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, আরও আছে, বা এটাকে আমরা বলতে পারি অপোজিট সাইড। সহজ ভাষায় যেটাকে আমরা বলি লম্ব। ভালো করে বুঝেন, এর অনেকগুলো নাম আছে। তাহলে যেই কোণটাকে আমি থিটা ধরলাম তার বিপরীত পাশে যে বাহুটা থাকবে সেটাকে বলবো আমরা অপোজিট সাইড বা পারপেন্ডিকুলার বা লম্ব বা বিপরীত বাহু। ক্লিয়ার? বোঝাতে পারছি? এতটুকু তো সমস্যা নেই। এখন দেখেন থিটা এই যে এই অবস্থায় আছে, এই থিটা কোণ সৃষ্টিকারী যে বাহুটা আছে, এটা সৃষ্টি করছে কে? এই কোণ, এই বাহুটা। এটা তো আমার অতিভুজ চলেই গেল। তাহলে এইটা আমার কি? থিটা কোণ সৃষ্টিকারী বাহু বা থিটা কোণ সৃষ্টিকারী একাংশ, যেভাবেই বলি। তাহলে এইটাকে বলা হবে হলো আমার অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সন্নিহিত, এটাকে আমরা বলতে পারি হলো সন্নিহিত বাহু
বা ইংলিশে এর আরেকটা নাম হলো অ্যাডজাসেন্ট সাইড। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড। আর সমকোণের সবচাইতে বড় বাহু বা সমকোণের যে বিপরীত বাহু সেটাকে বলি আমরা অতিবাহু বা বড় বাহু বা অতিভুজ বা হাইপোটেনাস। এবং যেই কোণটাকে আমি সূক্ষ্মকোণ ধরবো সেই কোণের বিপরীত পাশে যেটা থাকবে সেটাকে বলবো আমরা বিপরীত বাহু, পারপেন্ডিকুলার বা অপোজিট সাইড বা লম্ব। এবং থিটা কোণ সৃষ্টিকারী যে বাহুটা থাকবে বা থিটা কোণ সৃষ্টিকারী যে একাংশ থাকবে সেইটাকে বলবো হলো আমরা অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু। বোঝাতে পারছি? ঠিক এই ধারণা দিয়ে আজকে ক্লাসটা শুরু করলাম। দেখেন এখন আমার ঘটনা যদি অন্যরকম হয়, আমি এটা নিলাম। দেখেন এই যে সমকোণী ত্রিভুজ, আমি বললাম যে সমকোণী ত্রিভুজের এই কোণটা তো ডেফিনেটলি সমকোণ, তাহলে এটা হলো আমার 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের এইটা যদি 90 ডিগ্রি হয়, এর বিপরীত পাশে যে বাহুটা আছে তাহলে সেটাকে আমি কি বলবো? অতিভুজ বা হাইপোটেনাস। তাহলে এটাকে আমি কি বলতে পারি? অতিভুজ বা হাইপোটেনাস। এইবার এই কোণ সূক্ষ্মকোণ, আমি এই কোণটাকে থিটা ধরলাম বা অনুপাত হিসেবে ধরলাম। তাহলে এই কোণটাকে যদি অনুপাত হিসেবে ধরি তাহলে এই কোণের বিপরীত পাশে যে বাহুটা আছে এটাকে তাহলে আমি কি বলবো? এইটাকে বলবো হলো আমি অপোজিট সাইড, লম্ব বা পারপেন্ডিকুলার। বোঝাতে পারছি? তাহলে যেই কোণটাকে আমি ধরবো তার বিপরীত পাশের যে বাহুটা থাকবে সেটাকে বলবো আমি লম্ব বা অপোজিট সাইড বা পারপেন্ডিকুলার বা বিপরীত বাহু। এবং থিটা কোণ সৃষ্টিকারী যে বাহু সেইটাকে বলবো হলো আমার অ্যাডজাসেন্ট সাইড বা ভূমি। তাহলে এইটাকে আমি বলবো হলো ভূমি বা সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড। এইবার তো ক্লিয়ার। তাহলে দেখেন এই কোণটাকে থিটা ধরার জন্য আমার এইটা হয়ে গেল হলো লম্ব, এইটা হয়ে গেল ভূমি। আবার যখন আমি এই কোণটাকে থিটা ধরছি তখন ওইটা হয়ে গেছে লম্ব, এইটা হয়ে গেছে আমার সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড বা ভূমি। তাহলে সব সময় নিচের বাহুটা যে ভূমি হবে, সাইটের বাহুটা যে লম্ব হবে, এই ধারণা ভুল। কেন ভুল? এবার আপনারা ক্লিয়ার। দেখেন আরো 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 যদি আমরা করি, দেখেন আরো যদি করি তাহলে এইটা হলো আমার 90 ডিগ্রি, এই কোণটা হলো আমার 90 ডিগ্রি। তাহলে এইটাকে যদি আমি থিটা ধরি, এইটাকে আমি ধরলাম থিটা, তাহলে এই কোণটাকে যদি থিটা ধরি তাহলে এটা হলো কি? সমকোণ, সমকোণের বড় বাহু। তাহলে এটা হবে হলো অতিবাহু বা হাইপোটেনাস। ক্লিয়ার? এবার এই যে থিটা কোণ যে সৃষ্টি করছে এর বিপরীত পাশের যে বাহু সেটাকে বলবো হলো আমি অপোজিট, সেটাকে আমি বলবো হলো অপোজিট সাইড বা লম্ব বা পারপেন্ডিকুলার। বুঝাতে পারছি? এবং থিটা কোণ সৃষ্টিকারী যে বাহু সেটাকে বলবো হলো আমি অ্যাডজাসেন্ট সাইড বা ভূমি। আমি কি বুঝাতে পারলাম? ক্লিয়ার? আমার ধরার উপর ডিপেন্ড করবে আমি কোনটা কি করব। দেখেন আমি যদি এটাকে এভাবে করি, এইবার দেখেন এইটাকে আমি এই যে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে সমকোণের বড় বাহু বা সমকোণের বিপরীত বাহু যেটাকে বলবো হলো আমি অতিবাহু বা অতিভুজ, যেটাকে আমি বললাম হাইপোটেনাস। এবার এই কোণটাকে আমি থিটা ধরলাম, এই সূক্ষ্ম কোণটাকে আমি ধরলাম। তাহলে এই সূক্ষ্মকোণকে যদি ধরি তাহলে তার বিপরীত পাশে যে বাহুটা থাকবে সেটা হলো অপোজিট সাইড বা লম্ব বা ইংলিশে আরেকটা নাম আছে পারপেন্ডিকুলার। এবং থিটা কোণ সৃষ্টিকারী যে বাহু বা থিটা কোণ সৃষ্টিকারী যে একাংশ সেটাকে বলবো হলো আমি অ্যাডজাসেন্ট সাইড বা ভূমি বা সন্নিহিত বাহু। ক্লিয়ার? আমি যেভাবেই এখন আঁকি বা যেভাবেই কল্পনা করি আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে
একটা সমকোণী ত্রিভুজের কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি, আশা করি আর আপনাদের ক্লিয়ার, আর কোনো সমস্যা থাকবে না আজকের এই ক্লাসটা করার পরে। দেখেন আরও কিছু বিষয় যদি আমি বলি, এভাবে বলি যে তাহলে আমি ধরে নিলাম এটা হলো 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা হলো আমার কি অতি বাহু, বিপরীত বাহু, যেটাকে আমি বলবো হলো হাইপোটেনাস। এবং এই কোণটাকে এবার আমি কি ধরলাম, থিটা ধরলাম। যদি এই কোণটাকে থিটা ধরি তাহলে তার বিপরীত পাশে যে বাহু, তাহলে এইটাকে বলবো হলো আমি অপোজিট সাইড বা লম্ব। ক্লিয়ার? এবং থিটা কোণ সৃষ্টিকারী যে বাহু, সেটাকে বলবো হলো আমি অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু বা ভূমি। আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না যে একটা সমকোণী ত্রিভুজের কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি। আসলে আমরা আমাদের গতানুগতিক চিন্তা থেকে বের হতে হবে যে একটা সমকোণী ত্রিভুজের সবসময় নিচের বাহুটাই যে ভূমি আর পাশের বাহুটা যে লম্ব। আশা করি এখন আপনারা বুঝতে পারছেন, আর এই ধারণা থেকে আপনারা বের হতে পারবেন যে কোনটা লম্ব, কোনটা ভূমি। ক্লিয়ার? এই স্বাভাবিক কিছু চিন্তা ভাবনা দিয়ে ক্লাসটা শুরু করলাম। দেখেন এখন যদি আমি বলি এই যে সমকোণী ত্রিভুজের এই তিনটা যে বাহু আছে, 1 2 3, এই তিনটা বাহুর, তাহলে এইটাকে আমরা কি কি বললাম স্যার? তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এটা হলো আমার অতিভুজ, এইটা হলো আমার কি অতিভুজ। আর থিটা বিপরীত পাশে যে বাহুটা থাকবে সেটাকে বলবো হলো আমি বিপরীত বাহু, বিপরীত বাহু বা লম্ব। আর থিটা কোণ সৃষ্টিকারী যেটা, সেটা হলো হবে আমার সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে ইংলিশে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হলো আপনার ইংলিশে এটাকে বলা হয় হাইপোটেনাস, এটাকে বলা হয় হলো আপনার অপোজিট সাইড বা পারপেন্ডিকুলার, আর সন্নিহিত বাহুর যেটাকে আমরা বলি সেটা ইংলিশে বলে অ্যাডজাসেন্ট সাইড। তাহলে আমরা এই জিনিসগুলো পেলাম। এখন দেখেন এই বিষয়গুলোর উপর ভিত্তি করে ত্রিকোণমিতির কয়টা অনুপাত নির্ণয় করা যায়? 6টা। কি কি? একটা হবে অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, তারপরে লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব। তাহলে মোটামুটি আমরা কয়টা পাবো? তাহলে মোটামুটি আমরা 6টা অনুপাত পাবো। সেগুলো কি? সেই অনুপাতগুলো হলো সাইন, কোসাইন, তারপরে আছে ট্যানজেন্ট, কটেনজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড। এই যে সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কটেনজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড, এইখান থেকে আসছে হলো সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এখন এটা কিভাবে আসলো এই ইতিহাস আজকে আর আপনাদের সাথে আলোচনা করব না। আজকে স্বাভাবিকভাবে আমরা আলোচনা করব যে সাইন কোন বাহুর অনুপাত, কস কোন বাহুর অনুপাত, ট্যান কোন বাহুর অনুপাত, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। ক্লিয়ার? দেখেন তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে যদি শুরু করি, সাইন দিয়ে শুরু করি। দেখেন সাইন আমরা এখানে লিখলাম হলো সাইন। যদি সাইন বলি আমরা, দেখেন তাহলে সাইনের সাথে কোন বাহুর অনুপাত আছে। আপনারা দুটো ট্রিক্স মনে রাখবেন। একটা হলো সাগরে লবণ অতি। তাহলে এই একটা ট্রিক্স যে সাগরে হলো সাইন, লবণ হলো লম্ব, অতি হলো অতিভুজ। তাহলে আমরা এটা সাইন সমান কি বলতে পারি? সাইন সমান বলতে পারি হলো লম্ব বাই অতিভুজ। তাহলে এটাকে যদি আমি ধরে নেই এ বি সি ত্রিভুজ, দেখেন তাহলে এ বি সি ত্রিভুজের
লম্ব মানে বিপরীত বাহু, এই বাহু আর এই বাহুর অনুপাত হবে সাইনের অনুপাত। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি পেলাম? এটা পেলাম হলো এবি বাই এসি। বুঝাতে পারছি? তাহলে সাইনের ট্রিক্সটা কি? সাগরে লবণ অতি। সাগর হলো সাইন, লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ। দেখেন আর একটা আমরা কি পেলাম? ও একটা বিষয় দেখেন যে সাইন এইখান থেকে আসছে হলো সাইন, তারপরে হলো কোসাইন, এইখান থেকে আসছে হলো কস। একটু নিচে নিচে লিখি, কোসাইন, এইখান থেকে আসছে হলো কস। ট্যানজেন্ট, এইখান থেকে আসছে হলো ট্যান। কটেনজেন্ট, এইখান থেকে আসছে হলো কট। সেকেন্ড, এইখান থেকে আসছে হলো সেক। তারপরে আসলো কোসেকেন্ড, এইখান থেকে আসছে হলো কোসেক। তাহলে সাইন সমান আমরা কি পেলাম? সাগরে লবণ অতি। তাহলে এইটার সমান আমরা পেলাম হলো লম্ব বাই অতিভুজ। তাহলে এইখানে বাহুটা আমার কি কি বাহু পেলাম? এইখানে আমি বাহু পেলাম হলো এবি ডিভাইডেড বাই হলো এসি, বা এটাকে আমরা যদি এভাবেও বলতে পারি খুব সহজভাবে মনে রাখার জন্য, যে অপোজিট সাইড ডিভাইডেড বাই হলো হাইপোটেনাস। ক্লিয়ার? যে যেভাবে মনে রাখেন। এবার কসেরটা মনে রাখার উপায় কি? দেখেন কসেরটা আরো সোজা। কবরে ভয় অতি, বা কবরে ভূত, আরে কবরে ভূত অতি। তাহলে এটা আমরা বলতে পারি কস ইজ ইকুয়াল টু কি? কবরে হলো কস, ভূত হলো ভূমি, অতি অর্থ অতিভুজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইখানে কত? ভূমি, ভূমি হলো বিসি। ভূমি কি? বিসি। অতিভুজ কি? এসি। তাহলে ভূমির যেটাকে আমরা বলি সেটাকে বলি অ্যাডজেসেন্ট সাইড ডিভাইডেড বাই হলো হাইপোটেনাস। আর একটা তো আমরা সহজেই জানি, টেরা লম্ব ভূমি বা টেরা লম্বভূত, যেটাকে আমরা বলি টেরা লম্ব ভূত বা টেরা লম্ব ভূমি, যেটাকে আমরা বলি। তাহলে এটাকে আমরা বলতে পারি হলো লম্ব ডিভাইডেড বাই হলো ভূমি। তাহলে আমার লম্ব কি? লম্ব হলো এবি, ভূমি কি? বিসি। তাহলে লম্বকে বলা হয় হলো অপোজিট সাইড ডিভাইডেড বাই ভূমিকে বলা হয় হলো অ্যাডজাসেন্ট সাইড। আপনারা এভাবেও মনে রাখতে পারেন, যার যেটা সুবিধা। এবার আমার এটা মনে নাই, ধরেন টেরা লম্ব ভূমিটা আমার মনে নাই, তাহলে ট্যান আমি বের করতে পারবো না? পারবো। তাহলে দেখেন ট্যান থিটা বা ট্যান সমান কি জানি? ট্যান সমান জানি হলো সাইন বাই কস। ট্যান সমান আমরা কি জানি? সাইন বাই কস। দেখেন সাইন সমান কি? সাইন সমান আছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ ভাগ কস সমান কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। যদি গুণ করে দেই হবে হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ অতিভুজ কাটা, কি থাকে? লম্ব বাই ভূমি। মজার বিষয় হলো আপনি যদি প্রথম দুইটা বের করতে পারেন, এই 6টা অনুপাত আপনি বের করতে পারবেন কোট বাহুর সাথে, আর বাকি 4টা আপনি বের করতে পারবেন। ধরেন আমার টেরা লম্ব ভূমি মনে নাই, যদি মনে নাও থাকে তাহলে আমি ট্যান থিটা ইকুয়াল টু জানি সাইন বাই কস,
এটা দিয়েও আমি এটা বের করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। দেখেন এইবার ট্যান গেল কট, কট হলো ট্যানের বিপরীত, তাহলে এটাকে আমরা বলতে পারি ভূমি বাই লম্ব। এটাকে আমি বলতে পারি ভূমি বাই লম্ব। তাহলে আমার ভূমি কত? বিসি, লম্ব কত? এবি। তাহলে এটা হলো অ্যাডজাসেন্ট সাইড ডিভাইডেড বাই হলো অপোজিট সাইড। সেকেন্ড সেক, সেক কার বিপরীত? সেক হলো কোসেকের বিপরীত। তাহলে এটাকে আমরা বলতে পারি হলো, দেখেন এটাকে আমরা বলতে পারি অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। তাহলে আমার অতিভুজ, অতিভুজটাকে আমরা কি বলি? এসি বাই ভূমি কত? বিসি। তাহলে এটাকে বলতে পারি হাইপোটেনাস ডিভাইডেড বাই হলো অ্যাডজাসেন্ট সাইড। আচ্ছা, কোসেক কার বিপরীত? সাইনের বিপরীত। তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি? এইখান থেকে আমি বলতে পারি হলো এটা হবে অতিভুজ ডিভাইডেড বাই হবে হলো লম্ব। সাইন আছে হলো অতিভুজ বাই লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব। তাহলে আমার অতিভুজ হলো এসি, লম্ব হলো এবি। তাহলে অতিভুজ হলো হাইপোটেনাস ডিভাইডেড বাই লম্ব হলো অপোজিট সাইড। এই ছিল হলো আপনার বাহুর হিসাব। তাহলে প্রথম দুইটা যদি আমি বের করতে পারি, বাকি চারটাও বের করতে পারবো। তাহলে আমার প্রথম ট্রিক্সটা কী ছিল? যে সাগরে লবণ অতি, কবরে ভূত অতি বা ভূত অনেক, আর আছে টেরালম্ব ভূত বা টেরালম্ব ভূমি, মনে রাখার সুবিধার জন্য। এখন আমি যদি এ দুটো বের করতে পারি, তাহলে বাকি চারটাও আমি কি করতে পারবো? বের করতে পারবো। তাহলে সাইনের সাথে হলো লম্ব এবং অতিভুজের অনুপাত, কসের সাথে হলো ভূমি এবং অতিভুজের অনুপাত, ট্যানের সাথে হলো লম্ব এবং ভূমির অনুপাত, কটের সাথে হলো ভূমি এবং লম্বের অনুপাত, সেকের সাথে হলো অতিভুজ এবং ভূমির অনুপাত, কোসেকের সাথে হলো অতিভুজ এবং লম্বের অনুপাত। এই স্ট্রাকচারটা যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে আর আপনাদের কোনো অসুবিধা নাই। আপনারা এই দুইটা মনে রাখলে বাকি চারটাও বের করতে পারবেন। দেখেন, আশা করি সবাই বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা হবে না। এখন যদি আমরা একটু কথা বলি, একটু বিষয় নিয়ে কথা বলা দরকার। দেখেন, এই বিষয়গুলো মনে রাখবেন যে সাইন হলো কোসেকের বিপরীত একটা, আর একটা মনে রাখবেন হলো কস হলো সেকের বিপরীত, আর একটা মনে রাখবেন হলো ট্যান। ট্যান হলো কটের বিপরীত। ট্যান কার বিপরীত? কটের বিপরীত। এখন এটাকে আমরা বলতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। আবার আমি বলতে পারি কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা। আমি বলতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা, কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। এইভাবে। কিন্তু এটা বোঝার জন্য দেখেন, আমি একটা আপনাদের একটু সহজভাবে আরও সহজ করি। আরে আমরা একটা ষড়ভুজ নিলাম। দেখেন, ষড়ভুজের এইখানে আছে 1, এইখানে আমি লিখলাম হলো সাইন, এর বিপরীত হলো কোসেক। এইখানে আছে আমি নিলাম হলো কস, এর বিপরীত হলো সেক। এইখানে নিলাম হলো কট, এর বিপরীত হলো ট্যান। এখন দেখেন সূত্রটা আপনার বোঝা কত সুবিধা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত? 1 বাই কট থিটা। আমি যদি বলি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, আমি যদি বলি কস থিটা বলবো 1 বাই সেক থিটা। আবার আমি যদি বলি উল্টায় বলি যে কোসেক থিটা ইকুয়াল টু আমি কি বলবো? 1 বাই সাইন থিটা। আমি যদি বলি সেক থিটা 1 বাই
কস থিটা। আমি যদি বলি কট থিটা 1/tan থিটা। অনেক সহজ না? দেখেন বিষয়টা কিন্তু আমি আবারও বলি যে ট্যানের আর একটা সূত্র আছে, ট্যান থিটা হবে হলো সাইন থিটা বাই কস থিটা। আমি যদি বলি কট থিটা তাহলে আমি বলবো হলো কস থিটা বাই সাইন থিটা। বুঝাতে পারছি? অর্থাৎ আমি এটাকে একবার এই দিক থেকে এই দিকে যাব আর একবার এই দিক থেকে এই দিকে আসবো, তাই আমার হয়ে যাবে। তাহলে দেখেন আমরা কি কি বলতে পারি। আমরা যদি বলি যে সাইন থিটা, সাইন থিটা, এই যে সাইন থিটা তাহলে 1/কোসেক থিটা, 1/কোসেক থিটা। আমি যদি বলি কস থিটা, কস থিটা তাহলে কত হবে স্যার? তাহলে আমার হবে হলো 1/সেক থিটা, 1/সেক থিটা। আমি যদি বলি ট্যান থিটা, আমি যদি বলি ট্যান থিটা তাহলে আমি কি বলবো? 1/কট থিটা, 1/কট থিটা। এইবার উল্টায় দেন, এবার উল্টা দিক থেকে আসবো। উল্টা দিক থেকে যদি আসি তাহলে হবে হলো কোসেক থিটা ইকুয়াল টু কত? 1/সাইন থিটা। আমি যদি বলি যে কট থিটা, কট থিটা তাহলে আমি কী পাবো? 1/tan থিটা। আমি যদি বলি যে সেক থিটা তাহলে আমি কী পাবো? সেক থিটা তাহলে আমি কী পাবো? 1/কস থিটা, 1/ কি পেলাম? কস থিটা। এবার দেখেন আরও দুইটা সূত্র অতিরিক্ত আছে, ট্যান থিটা। আমি যদি বলি ট্যান থিটা ইকুয়াল টু কত হবে? সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমি যদি বলি ট্যান থিটা তাহলে হবে হলো সাইন থিটা বাই কস থিটা। আমি যদি বলি কট থিটা তাহলে আমি বলবো কস থিটা বাই সাইন থিটা। আমি যদি বলি কট থিটা তাহলে আমরা কি বলতে পারি? কস থিটা বাই সাইন থিটা। স্যার কত সহজ না? এইগুলো সূত্রগুলো মনে রাখা কত সহজ না? অনেক সহজ। আপনি যদি এই স্ট্রাকচারটা বোঝেন তাহলে এটা আপনার জন্য অনেক সহজ। আর আরেকটা বিষয় লক্ষণীয়, আপনারা যখন এই ষড়ভুজটা আঁকবেন তখন খেয়াল করবেন যে এই সি যে থাকবে এই সিগুলো এক পাশে রাখার চেষ্টা করবেন। কোসেক, কট, কস, তাহলে কস থিটা আমি কি বলবো? 1/সেক থিটা। কট থিটা সমান আমি কি বলবো? 1/tan থিটা। কোসেক থিটা সমান আমি কি বলবো? 1/সাইন থিটা। এবার উল্টায় বলেন, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/কোসেক থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/কট থিটা, সেক থিটা ইজ ইকুয়াল টু 1/কোসেক থিটা। আবার যদি আমি অতিরিক্ত বলি ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আমি যদি বলি কট থিটা কস থিটা বাই সাইন থিটা। ক্লিয়ার? এই ছিল হলো আপনার ত্রিকোণমিতির যে স্বাভাবিক যে সূত্র বা অভেদাবলী সেগুলো। দেখেন এবার আমি একটু বিস্তারিত যাবো, যে বিস্তারিত যে বাকি যে সূত্রগুলো আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই সূত্রগুলো কিভাবে আসে এবার একটু লক্ষ্য করে। আমরা একটা ত্রিভুজ নিলাম, তাই তো? ত্রিভুজের আমি এটাকে ধরে নিলাম পি, এটা কিউ, এটা হলো আর। তাহলে এই কোণটাকে আমি ধরি তাহলে এটা হলো বিপরীত বাহু, এটাকে বলবো হলো আমি অতিবাহু বা হাইপোটেনাস। এবং এই থিটা কোণের বিপরীত পাশে যেটা থাকবে সেটাকে বলবো হলো আমি কি? লম্ব বা অপোজিট সাইড। এবং থিটা কোণ সৃষ্টিকারী বাহুকে বলবো হলো আমি ভূমি, বা এটাকে আমি বলবো হলো অ্যাডজাসেন্ট সাইড। ক্লিয়ার? এটা তো আমার বোঝার কাজ শেষ। যদি এটা বোঝার কাজ শেষ হয় তাহলে দেখেন, তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর, তাহলে এই বাহু তো চলেই গেল, তাহলে অপর দুই বাহু থাকে কি? ভূমি এবং লম্ব। তাহলে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। যদি তাই হয়ে থাকে, পিথাগোরাস যদি তাই প্রুফ করে থাকে, তাহলে সেই অনুযায়ী আমরা কি লিখতে পারি? সেই অনুযায়ী আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস
ভূমি স্কোয়ার। যেহেতু পিথাগোরাস ভুল বলেনি, কেন বলেনি? কারণ এতদিন যাবত এটা চলে আসতেছে প্রুফ। তাহলে অতিভুজ স্কোয়ার, এই যে অতিভুজটা থাকবে, এই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু আমার কি হবে, এই লম্ব আর ভূমির উপরে যেটা থাকবে তার বর্গটাও কি হবে, সমান। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য ক্লাস 8-এ পড়ে আসছে যে সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে এই সমষ্টিটা এই অতিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আচ্ছা, এবার আমরা কি করব, এইটাকে অতিভুজ দ্বারা ভাগ করব। দেখেন যদি আমরা ভাগ করি তাহলে হবে অতিভুজ ডিভাইডেড বাই অতিভুজ, তার উপরে কি আছে, স্কোয়ার। এবার আমরা বলি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তার উপরে কি, স্কোয়ার, প্লাস ভূমি ডিভাইডেড বাই কি, অতিভুজ, কি দিলাম, স্কোয়ার। আমরা কি করলাম, উভয় পক্ষে অতিভুজ দ্বারা ভাগ করে দিলাম। এবার দেখেন অতিভুজ অতিভুজ কাটা থাকে কত, 1, তাহলে তার উপরে কত, স্কোয়ার। দেখেন লম্ব বাই অতিভুজ, দেখেন আমরা কি বলছিলাম, লম্ব বাই অতিভুজ সমান কি, সাইন। তাহলে দেখেন, তাহলে লম্ব বাই অতিভুজ সমান কি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা, প্লাস ভূমি বাই অতিভুজ সমান আমরা কি জানি স্যার, কস স্কোয়ার থিটা। তাহলে আমরা কি কি পেলাম, যে এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে লিখতে পারি হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। একটা অবেদাবলী আমরা পেয়ে গেছি না? তাহলে দেখেন একটা অবেদাবলী কিন্তু আমরা পেয়ে গেছি। সেটা কি, যে আমরা কি পেলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। এবার যদি আমরা কি করি, এই লম্বকে রাখি, তাহলে দেখেন লম্ব এই পক্ষে রাখলাম, লম্ব স্কোয়ার, তাহলে এইটা সমান আমার কত হবে স্যার, অতিভুজ, অতিভুজ স্কোয়ার বিয়োগ এই ভূমিটাকে এই পক্ষে দিব, তাহলে এই পক্ষে ছিল প্লাস, এই পক্ষে এসে হলো মাইনাস, হলো ভূমি কি হবে, স্কোয়ার। এবার আমরা কি করব, উভয় পক্ষকে লম্ব দ্বারা ভাগ করব। তাহলে আমার যদি লম্ব দ্বারা ভাগ করি হবে লম্ব ডিভাইডেড বাই লম্ব, তার উপরে কি হবে, স্কোয়ার। এইখানে কি হবে, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, তার উপরে কি হবে, স্কোয়ার, মাইনাস ভূমি ডিভাইডেড বাই লম্ব, এর উপরে আমার কি হবে, স্কোয়ার। ক্লিয়ার? এইবার দেখেন তো স্যার, লম্ব লম্ব কাটা থাকে কত আমার, 1 স্কোয়ার। অতিভুজ বাই লম্ব, দেখেন অতিভুজ বাই লম্ব কই, এই যে অতিভুজ বাই লম্ব সমান আমরা কি পাচ্ছি, কোসেক। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস ভূমি বাই লম্ব, দেখেন আমরা কি পাইছি, ভূমি কই, ভূমি বাই লম্ব, এটা সময় আমরা কি পাচ্ছি, কট। তাহলে ভূমি বাই লম্ব সময় আমরা কি পেলাম, এই যে কট স্কোয়ার থিটা। তাহলে এইটার সময় আমরা কি লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে অতিভুজ বাই লম্ব হলো কোসেক আর ভূমি বাই লম্ব হলো কট। তাহলে এইটার সময় আমরা কি বলতে পারি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি ত্রিকোণমিতির আর একটা অবেদাবলী পেয়ে গেলাম, সেটা কি, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। ক্লিয়ার? বোঝাতে পারছি? কারো কোনো সমস্যা? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে দেখেন এইটা আমরা মুছে দিই, এটা তো আমরা নির্ণয় করেই ফেলছি, এটা মুছে দিলাম। এবার আমরা কি করব, একবার আমরা কি রাখছিলাম, লম্ব, এবার আমরা ভূমি রাখবো। যদি আমরা করি ভূমি স্কোয়ার, তাহলে আমার কি হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস কি হবে, লম্ব স্কোয়ার। এবার আমরা কি করব, উভয় পক্ষকে লম্ব দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমি হবে হলো ভূমি ডিভাইডেড বাই, সরি ভূমি দ্বারা ভাগ করব, যেহেতু ভূমি আছে এটা মুছে দিই,
তাহলে ভূমি ডিভাইডেড বাই ভূমি স্কোয়ার ইকুয়াল টু হবে অতিভুজ বাই ভূমি, তার উপরে কি হবে স্কোয়ার, এখানে হবে হলো লম্ব বা ভূমি, তার উপরে আবার কি দেব স্কোয়ার। তাহলে ভূমি আহারে ভূমি ডিভাইডেড বাই কত ভূমি, তার উপরে কি হবে স্কোয়ার। তাহলে ভূমি ভূমি কাটা থাকে কত 1 স্কোয়ার ডিভাইডেড বাই অতিভুজ বাই ভূমি, এ অতিভুজ বাই ভূমি এটা সমান কি দেখেন, এটা আপনাদের শিখিয়েছিলাম, এই যে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি সমান কি পেলাম আমরা সেক। তাহলে অতিভুজ বাই ভূমি ইকুয়াল আমরা কি পেলাম সেক স্কোয়ার থিটা মাইনাস আর একটা আমরা কি পেলাম লম্ব বাই ভূমি। দেখেন লম্ব বাই ভূমি সমান কি, এই যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান হলো tan। তাহলে লম্ব বাই ভূমি সমান আমরা কি পেলাম tan পেলাম, তাহলে tan স্কোয়ার থিটা। তাহলে আমরা কি পেলাম sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 স্কয়ার cos করলে 1ই হয়। তাহলে আমরা আরেকটা ত্রিকোণমিতির অবেদাবলী পেলাম, সেটা কি পেলাম যে দেখেন sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে তিনটা অবেদাবলী আমরা পেলাম, এই তিনটা অবেদাবলী থেকে আমরা কি করব অনেকগুলো সূত্র রূপান্তর করব বা সূত্রে এক্সচেঞ্জ করব। সেটা করার জন্য দেখেন এগুলো তো আপনারা বুঝছেন। আচ্ছা তাহলে এগুলো যদি বুঝতে থাকেন তাহলে দেখেন আমরা কি করি কারিশমাটা দেখেন। তাহলে আমার প্রথমে কি ছিল দেখেন সাইন স্কোয়ার থিটা প্লাস ছিল হলো কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, এটা গেল একটা। তাহলে এইখান থেকে আমার কি কি সূত্র আসে দেখেন, এইখান থেকে আমার সূত্র আসে হলো যদি আমি বলি সাইন স্কোয়ার থিটা, তাহলে আমি এখানে লিখবো হলো সাইন স্কোয়ার থিটা। দেখেন তাহলে এই কস স্কোয়ারটাকে ওই পক্ষে দিলে আমার কি হবে 1, তাহলে মাইনাস, তাহলে a মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা শুধু সাইন স্কোয়ার থিটার সূত্র কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার আমি যদি বলি যে শুধু কস স্কোয়ার থিটার সূত্র কি, তাহলে 1 এই সাইনটা ওই পক্ষে দেবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? একটু অ্যাডভান্স লেভেলের শিখাই। অ্যাডভান্স লেভেলের কি যদি বলে আমার শুধু সাইন, যদি দেখো তাহলে আমার সূত্রটা কি ছিল সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন আমি যদি উভয় পক্ষে রুট করি তাহলে স্কোয়ার রুট কেটে যায়, কেটে গিয়ে কি থাকে সাইন, তাহলে সাইন থিটা কি ইকুয়াল টু কত হয় √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে শুধু সাইন থিটার সূত্র আমরা কি লিখতে পারি, শুধু সাইন থিটার সূত্র আমরা লিখতে পারি হলো √1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার শুধু কস থিটা সমান আমরা কি লিখতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা 2 নম্বর অবেদাবলী আবার কি ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। খেয়াল করেন তাহলে এখানে আমি কি বলতে পারি যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে, এই কটটা ওই পক্ষে যাবে তাহলে হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা, বা এটাকে আপনারা এইভাবে লিখতে পারেন কট স্কোয়ার থিটা, বা এটাকে আপনারা এইভাবে লিখতে পারেন যে কট স্কোয়ার থিটা প্লাস 1, আপনারা এভাবেও লিখতে পারেন। ক্লিয়ার? আচ্ছা আবার যদি আমরা বলি যে কট স্কোয়ার থিটা, দেখেন এইখানে একটু খেলা আছে, খেলাটা কি এখানে আছে হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে আমরা যদি বলি তাহলে হবে হলো মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই কোসেকটা ওই পক্ষে গেলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তাহলে এইখানে মাইনাস আছে, বেমানান দেখা যায়, তাহলে আমি যদি মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস দ্বারা মাইনাসে মাইনাসে প্লাস হবে হলো কট স্কোয়ার থিটা ইকুয়াল টু আমার কত হবে, যদি মাইনাস কমন নেই কোসেকটা আগে আসবে কোসেক স্কোয়ার থিটা
প্লাস মাইনাসে -1, তাহলে এটা কাটা, তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে কোসেক স্কোয়ার থিটা -1, তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে কোসেক স্কোয়ার থিটা -1। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তাহলে আর দরকার নাই। এবার যদি আমরা বলি যে শুধু কোসেক থিটা, তাহলে √1 প্লাস কট স্কোয়ার থিটা। আমরা যদি বলি শুধু কট থিটা, তাহলে √, কোসেক স্কোয়ার থিটা -1, ওটার দরকার নাই। দেখেন 3 নাম্বার কি ছিল? 3 নাম্বারটা ছিল হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত ছিল 1। তাহলে আমরা যদি বলি যে শুধু সেক স্কোয়ার সূত্র কি সেক স্কোয়ার থিটা, তাহলে এটাকে আমরা কি বলবো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে ট্যানটা ওই পক্ষে গেলে প্লাস, বা ট্যান স্কোয়ার থিটা +1, এটাকে আমরা বলতে পারি ট্যান স্কোয়ার থিটা +1। আপনারা যেটা ভালো লাগে গণিত করার সময়। তাহলে আমরা যদি বলি এইবার ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা আমার কত হবে, এই যে এটার মতো করে করতে হবে, এই যে এটার মতো করে করতে হবে। এটার মতো করে যদি করি তাহলে আমার কত হবে, সেম জিনিস হবে। তাহলে এটা হবে হলো সেক স্কোয়ার থিটা -1, সেক স্কোয়ার থিটা -1। ট্যান স্কোয়ার থিটা ওই পক্ষে গেল, -1টাকে এই পক্ষে নিয়ে আসলাম। এবার যদি আমি বলি শুধু সেক থিটা, তাহলে √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আমি যদি বলি শুধু ট্যান স্কোয়ার থিটা, ট্যান থিটা, তাহলে √1 সেক স্কোয়ার থিটা -1। তাহলে এই যে বাহু দিয়ে কি করে আপনার ত্রিকোণমিতির এই 9টা অভেদাবলী আসে সেটা দেখালাম। আবার এটাও অতিরিক্ত, মানে অ্যাডভান্স লেভেলে, এটা অ্যাডভান্স লেভেলে, এটা আপনাদের 9-10-এর প্রয়োজন হয় না, ইন্টারমিডিয়েটে প্রয়োজন হয়, তবুও দেখাই দিলাম যে কিভাবে এগুলো আসে। আশা করি আপনাদের এই সূত্রগুলো বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তারপরে দেখেন আমরা নতুন একটা বিষয় আপনাদের, এই সূত্রগুলো অন্যভাবেও করা যায় মনে রাখার জন্য। দেখেন আমি জাস্ট ট্রিকগুলো দেখাবো, বাদ বাকি রূপান্তরগুলো আপনারা দেখে নেবেন। ওকে, এটা দিলাম 1, তাহলে এখানে আমার কি ছিল স্যার, এইখানে ছিল সাইন, এবার দিলাম স্কোয়ার থিটা। তাহলে এর সাইনের বিপরীত কি কোসেক স্কোয়ার থিটা। এটা ছিল হলো কস স্কোয়ার থিটা। কসের বিপরীত কি সেক, তাহলে এটা হবে সেক স্কোয়ার থিটা। এটা কি ছিল স্যার কট স্কোয়ার থিটা, তাহলে এর বিপরীত কি ট্যান স্কোয়ার থিটা। দেখেন এটা আরো সহজ। তাহলে আমরা এবার এটা কি করব, এইখানে একটা সমান, এইখানে প্লাস, এইখানে প্লাস, এইখানে প্লাস, এই তীর চিহ্নের আগে কি আছে সমান। দেখেন আমরা 3টা অভেদাবলী বের করে দেখাবো, বাদ বাকিগুলো আপনারা বের করতে পারবেন। দেখেন আমি যদি বলি সাইন স্কোয়ার থিটা এই প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এইটা গেছে কেন, এই অ্যারো দিয়ে মাথায় গিয়েছে সমান, তাহলে এটাই কিন্তু কল টু কত হবে 1। তাহলে আমি কি লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কী করে আসলো, এই যে অ্যারো চিহ্নটা আছে এর মাথায় কি আছে সমান, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, এই দিক দিয়ে এদিকে গেছে মানে 1। ক্লিয়ার? তাহলে এইখান থেকে তো আমি বের করতে পারবো বাকি দুইটা। আবার যদি আমি বলি যে 1 এই প্লাস, এটা কিন্তু প্লাস, আমি যদি বলি 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু কত কোসেক স্কোয়ার থিটা। তাহলে আমি এটাকে বলতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু আমি কি বলতে পারি কোসেক স্কোয়ার থিটা। এটা ইকুয়াল টু আমি বলতে পারি হলো কোসেক স্কোয়ার থিটা। তাহলে যে 1 এই প্লাস এই কট স্কোয়ার থিটা, এটা গেছে কোথায় কোসেকের দিকে। আমি যদি বলি ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, এটা গেছে কত সেক স্কোয়ার থিটা। তাহলে এটাকে আমরা বলতে পারি ট্যান স্কোয়ার থিটা, এই ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, এটা ইকুয়াল টু কত সেক স্কোয়ার থিটা। তাহলে এখন এইটা থেকে আমি আবার ওই 9টা সূত্রে যেতে পারবো। কি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি যদি বলি যে কট স্কোয়ার থিটা 1 সমান কি হবে, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1।
আবার আমি যদি বলি যে কট স্কোয়ার থিটা তাহলে কত হবে 1 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আমি যদি বলি ট্যান স্কোয়ার থিটা, এই সেক স্কোয়ার থিটা এই পক্ষে নিয়ে আসবো তাহলে হবে মাইনাস, তাহলে ট্যান স্কোয়ার থিটা যদি এই পক্ষে নিয়ে আসি, সরি সেক স্কোয়ার থিটা এখানে আছে, এই ট্যান স্কোয়ার থিটাকে যদি ওই পক্ষে নিয়ে যাই তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে 1। আবার যদি আমি বলি ট্যান স্কোয়ার থিটা তাহলে কত হবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। মানে আলটিমেটলি আপনার এই অবস্থায় আসতে পারবেন। তাহলে আপনার যে ট্রিক্স আপনার ভালো লাগে, যদি আপনার যে বাহুর সাথে বাহুর হিসাব করে যে লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, ওই তিনটা করেও যদি আপনারা করেন তাও মনে রাখতে পারবেন। আবার যদি মনে হয় স্যার এই পদ্ধতিটা আমার কাছে জটিল মনে হয়, তাহলে আপনারা ষড়ভুজের এই স্ট্রাকচারটা মনে রেখে এটাও করতে পারবেন। তাহলে এইখান থেকেও কিন্তু আপনার তিনটা প্রুফ নিয়ে আসতে পারবেন। তাহলে এইখান থেকে আমার সূত্রটা কী হবে যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু দাঁড়ালো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু দাঁড়ালো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এটা তো রয়ে গেল। এইখান থেকে আমার হবে হলো দেখেন কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত বানাইলো 1। আবার আমি যদি বলি যে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে কোসেক স্কোয়ার থিটা, এই 1টাকে ওই পক্ষে দিলে মাইনাস 1 হয়ে গেল। এইখান থেকে যদি আমি চিন্তা করি তাহলে দেখেন যে সেক স্কোয়ার থিটা, এই ট্যানটাকে ওই পক্ষে নিলাম মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত দাঁড়ালো 1। আবার আমি যদি বলতে পারি এভাবে বলতে পারি যে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আপনারা যেভাবে করেন দেখেন 1 2 3 4 5 6 7 8 9 ক্লিয়ার। আপনাদের যে ফর্মুলা ভালো লাগে আপনারা সেই ফর্মুলাটাই করবেন। ত্রিকোণমিতি আপনাদের একদম বস বানাই দিব যদি এই ক্লাসটা আপনারা দেখতে মানে মনোযোগ সহকারে দেখেন এবং আমার উপস্থাপনা যদি বুঝতে পারেন। আশা করি আপনাদের ত্রিকোণমিতি নিয়ে বা ত্রিকোণমিতির অভেদাবলী বা এগুলো নিয়ে কোনো ঝামেলা হবে না। এইবার দেখেন আমরা কি করব যে ত্রিকোণমিতির আমরা বলি যে সাইন 30 ডিগ্রির মান হাফ কেন, কস 60 ডিগ্রি এর মান হাফ কেন, কস 30 ডিগ্রি এর মান √3/2 কেন, এই হিসাবগুলো আপনাদের বোঝাবো। তাহলে এটা বোঝানোর জন্য আমি এই আগে আমরা একটা দেখেন এটা বোঝানোর জন্য ঠিক আছে, এই যে এটা আমরা নতুন একটা পেজ নিয়ে এখানে একটু আলোচনা করব, তারপরে দেখেন আপনারা ভালো বুঝতে পারবেন। দেখেন খেলাটা এবার অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি বলি থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে ঘটনা কি ঘটবে? তাহলে আমি যদি বলি দেখেন একটা বিষয় খুব লক্ষণীয়, আমি যদি বলি যে এইটা হলো 90 ডিগ্রি, তাহলে এইটা যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে এটা হলো সমকোণ। তাহলে এই যে সমকোণ, এই সমকোণের বিপরীত বাহুকে আমি কি বলবো স্যার? এই সমকোণের বিপরীত বাহুকে বলবো হলো আমি অতিবাহু, বা এটাকে আমি বলবো হলো হাইপোটেনাস। এবং এই কোণটাকে যদি আমি থিটা ধরি তাহলে এর বিপরীত পাশে যেটা আছে সেটাকে বলবো হলো আমি লম্ব বা বিপরীত বাহু, যেটাকে আমি বলবো হলো অপোজিট সাইড। এবং থিটা কোণ সৃষ্টিকারী যেটা আছে সেটাকে বলবো হলো আমি কি সন্নিহিত বাহু বা ভূমি বা অ্যাডজাসেন্ট সাইড। ক্লিয়ার? বোঝাতে পারছি? এইবার আমি ফিক্স ধরেই নিছি যে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে এই থিটা ইকুয়াল টু হতো কত 30 ডিগ্রি, তাহলে আমার এটা আলটিমেটলি কত 60 ডিগ্রি। যদি এই রকম ঘটনা দাঁড়ায়, তাহলে যদি এই অবস্থা হয়, তাহলে আমরা যদি তাহলে লম্ব যদি আমার এ হয়, আবার অতিভুজ হবে হলো 2a এবং ভূমি হবে √3a। অর্থাৎ থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই বাহুর লম্ব যদি আমি এ ধরি তাহলে অতিভুজ হবে তার দ্বিগুণ, ভূমি হবে √3a গুণ। বিষয়টা কেমন দেখেন, একটু ক্লিয়ার করি। ধরেন
এরকম এইরকম আছে, 30 ডিগ্রি আছে, তাই তো? ঠিক আছে। এই এই লম্ব আঁকলাম, হ্যাঁ, এই দেখেন আমি ধরে নিলাম এইখানে যে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ, এইখান থেকে এই পর্যন্ত আরেকটা ত্রিভুজ, এইখান থেকে এই পর্যন্ত আরেকটা ত্রিভুজ, এইখান থেকে এই পর্যন্ত আরেকটা ত্রিভুজ। আর এই যে এইখানে যেটা আছে এইখানে থিটা ইকুয়াল টু আছে হলো 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু যদি 30, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এইটা কি আমার অতিভুজ? এটা তো হলো 90 ডিগ্রি। এটা যদি আমি ধরি তাহলে এটা হলো আমার 90 ডিগ্রি, মানে এটা হলো আমার সমকোণ। সমকোণের বড় বাহু সেটাকে বলবো অতিবাহু, তাহলে এটা হলো আমার অতিভুজ। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে লম্ব, এটা হবে ভূমি। এখন যদি আমি এই পুরোটা ধরি তাহলে সেম ঘটনা ঘটবে। এটা হলো 90 ডিগ্রি, এই কোণটা তো আমার 30 ডিগ্রি, এটা অতিভুজ, এটা লম্ব। আবার যদি আমি এইটাকে ধরি তাহলে আমার কি হবে? এটা হলো 90 ডিগ্রি, এটা হবে অতিভুজ, এটা হবে ভূমি, এটা হবে লম্ব। এখন যদি আমি পুরোটা ধরি তাহলে আমার কি হবে? এটা যেহেতু 30 ডিগ্রি ধরছি, তাহলে এটা হবে হলো আমার অতিভুজ, আর এইটা হবে হলো আমার ভূমি, এইটা হবে হলো আমার লম্ব। যদি এইটার দৈর্ঘ্য 5 মিটার হয় তাহলে এটা হবে হলো 10 মিটার, আর এটা হবে √3 × 5 মিটার। বুঝতে পারছি? এটা যদি 5 কিলোমিটার হয় এটা হবে 10 কিলোমিটার, এটা হবে √3 10 কিলোমিটার। এটা যদি হয় 100 কিলোমিটার, এটা হবে 200 কিলোমিটার, এটা হবে √3 100 কিলোমিটার। বুঝতে পারছি? অর্থাৎ এই বাহুটা যা হবে তা হবে এর দ্বিগুণ, আর এইটার হবে √3 গুণ। ক্লিয়ার? বুঝতে পারছি? অস্থির অস্থির। যদি তাই হয়ে থাকে তাহলে দেখেন, তাহলে সাইন থিটা, আমরা সাইন যদি বলি যে সাইন 30 ডিগ্রি কত, তাহলে সাইন সমান কি? সাইন সমান আমরা জানি হলো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? লম্ব কত? অপোজিট সাইড কত আছে? এ। অপোজিট সাইড আছে হলো এ। স্যার অতিভুজ কত? 2a। অতিভুজ হলো 2a। তাহলে এইটা দ্বারা এইটারে কাটলে কত হয়? হাফ। এখন স্যার একটা বিষয় প্রমাণ আপনাদের দেখাই। আমি যে এই যে কথা লিখলাম, এটা কি আপনি চোখ বুঝে অন্ধের মতো বিশ্বাস করবেন? অন্ধের মতো বিশ্বাস করার দরকার নাই, আপনাকে প্রুফ দেখাই দিয়েছি। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি জানি? লম্ব স্কয়ার প্লাস কি? ভূমি স্কয়ার। তাহলে অতিভুজকে আমি কত ধরছি? 2a। তাহলে 2a, তার উপরে কি আছে? স্কয়ার। লম্ব কত ধরছি? a, তার উপরে কি আছে? স্কয়ার। ভূমি আছে কত? √3a, তার উপরে কি আছে? স্কয়ার। তাহলে এটাকে যদি আমি করি তাহলে কত হবে? 4a স্কয়ার। এটা হবে a স্কয়ার, স্কয়ার রুট কেটে গেলে থাকে 3a স্কয়ার। তাহলে কত? 4a স্কয়ার ইকুয়াল টু কত হবে? 4a স্কয়ার। মিলছে? যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে আমার মিলে গেছে। তাহলে আমি যে কাজটা করতেছি ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, তাহলে সাইন 30 ডিগ্রি কত? লম্ব বাই অতিভুজ মানে কত? হাফ, অর্থাৎ এই বাহুর দ্বিগুণ। ক্লিয়ার? এবার দেখেন কস 30 ডিগ্রি, এইগুলো স্যার পানি পান্তা। কস কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই কি? অতিভুজ। ভূমি কত? √3a। √3a। অতিভুজ কত? 2a। এ কাটা, তাহলে থাকে কত? √3/2। তাহলে cos 30 ডিগ্রির অনুপাত কত? √3/2। আপনারা মুখস্থ করছেন না? কত কঠিন দেখেন, এগুলো কত সহজ। tan 30 ডিগ্রি, tan সমান কি? টেরা লম্ব ভূমি বা টেরা লম্ব ভূত। দেখেন এবার যদি আমি বলি লম্ব কত? a, ভূমি কত? √3a। এ কাটা, তাহলে কত হবে? 1/√3। এখন স্যার আমি আর এটা মনে নাই, তাহলে এটা দিয়েও আপনি করতে পারবেন। তাহলে সাইন কত? হাফ, কস কত? √3/2।
তাহলে 2 কাটা থাকে কত 1/√3 1/√3 যেভাবে আপনার বুঝতে সুবিধা হয়। cot 30 ডিগ্রি, তাহলে cot 30 ডিগ্রি কত ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব যদি হয় cot, তাহলে এটা কত হবে √3a ডিভাইডেড বাই a। এটা কাটলে কত হয় √3। এই কটের মান কিন্তু আরও দুইভাবে বের করা যায়। cot সমান কত 1/10, তাহলে 1 ডিভাইডেড বাই 10 এর মান কত 1/√3, তাহলে কত হবে √3। ক্লিয়ার? আবার আমরা কি করতে পারি cos বাই সাইন, তাহলে 2 কাটা থাকবে কত √3, যেভাবে করেন। এবার যদি আমি বলি যে sec 30 ডিগ্রি, তাহলে sec সমান কত, sec হলো cos-এর বিপরীত, তাহলে হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত স্যার, অতিভুজ হলো 2a, ভূমি কত স্যার √3a, এ কাটা হবে 2/√3। কত সহজ না? আমি যদি বলি যে cosec 30 ডিগ্রি, তাহলে কোসেকের বিপরীত কত সাইন, তাহলে এটা হবে হলো অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত 2a, লম্ব কত a, এটা কাটলে কত হবে 2। আবার আমি যদি বলি যে কোসেক 30 ডিগ্রি, এটা ইকুয়াল টু কত 1/sin 30 ডিগ্রি, তাহলে 1 ডিভাইডেড বাই সাইন এর মান কত 2, দ্যাট মিনস 2। ক্লিয়ার? যেভাবে খুশি সরি, আপনারা যখন একটা বের করতে পারবেন তখন আপনার ফর্মুলা ইজি হয়ে যাবে। এইটা কখন করবে, যখন এই থিটা ইজিকল টু আমি 30 ডিগ্রি ধরছি। ক্লিয়ার? তাহলে দেখেন, এবার যদি 30 ডিগ্রি ধরলাম, এবার যদি থিটা ইকুয়াল টু যদি আমি 60 ডিগ্রি ধরি, তাহলে কি দাঁড়াবে? তাহলে ঘটনা অন্যরকম, ঘটনা কিন্তু এবার অন্যরকম স্যার। দেখেন, আমি কি বলছিলাম এর আগের বার, এটা ছিল কত 30 ডিগ্রি, এটা ছিল কত 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এবার এই কোণটাকে যদি আমি ধরি, তাহলে এইটাকে যদি ধরি, তাহলে এটা হলো আমার অতিভুজ, এটা ছিল আমার অতিভুজ। তাহলে এইটাকে যদি কোণ ধরি, তাহলে এটা আমার কি হবে লম্ব, বিপরীত বাহু, এটা হবে হলো আমার লম্ব, এটা হবে তখন কি ভূমি। ক্লিয়ার? মান তো আমার সেম দেয়াই আছে। মান কি কি ছিল? এইটা ছিল হলো a, এইটা ছিল হলো 2a, এইটা ছিল হলো √3a। ক্লিয়ার? এবার দেখেন, আমরা করার সুবিধার জন্য করে রাখছি সাইন সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে আমার লম্ব কত, লম্ব আছে হলো √3a ডিভাইডেড বাই অতিভুজ কত 2a, তাহলে a কাটা, এটা সমান কত √3/2। ক্লিয়ার? অতি সহজ। cos সমান কত ভূমি বাই অতিভুজ, ভূমি কত a, অতিভুজ কত 2a, তাহলে এটা কাটলে কত হবে হাফ। তাহলে cos 60 ডিগ্রির মান কত হাফ। tan লম্ব বাই ভূমি, লম্ব কত √3a, লম্ব কত √3a, ভূমি কত 2a, a কাটা, তাহলে হবে √3/2। ক্লিয়ার? আবার যদি আপনি এভাবে চিন্তা করেন 2 কাটা রুট, না যদি আপনি এটাকে এটা দ্বারা ভাগ করেন, তাহলে কত হবে √3/2। tan সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত √3a, আর লম্ব বাই কত ভূমি, ভূমি কত a, একটু ভুল হয়েছে স্যার। tan হলো লম্ব বাই ভূমি, লম্ব হলো √3a, ভূমি কত a, তাহলে a কাটা হবে হলো √3, এই টু কাটা থাকে শুধু √3। তাহলে cot হলো এর বিপরীত, তাহলে এটা হবে 1/√3। তাহলে ভূমি কত, ভূমি হলো a, লম্ব কত √3, তাহলে a কাটা থাকে 1/√3। sec হলো অতিভুজ বাই ভূমি, sec কার বিপরীত, cos এর বিপরীত, তাহলে 1 ডিভাইডেড বাই 1/2, তাহলে হবে কত 2। তাহলে sec 60 ডিগ্রি ভ্যালু কত 2। cosec অতিভুজ বাই লম্ব, আমরা সহজভাবে বলবো হলো সাইনের বিপরীত, তাই সাইন কত আছে √3/2, তাহলে এটা উল্টা দিলে কত হবে 2/√3। বিশ্বাস না হলে দেখেন অতিভুজ কত আছে
অতিভুজ আছে হলো 2a, লম্ব কত, লম্ব আছে √3a, এ কাটা, তাহলে কত হয় 2/√3, 2/√3। ক্লিয়ার? বোঝাতে পারছি? আপনারা যখন একটা এই দুইটা বের করতে পারবেন তখন এই চারটাও বের করতে পারবেন খুব সহজেই। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা নাই? দেখেন, এইবার যদি থিটা 45 ডিগ্রি হয়, খেলা কিন্তু ঘুরে যাবে স্যার। একটু বড় করে রাখলাম তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, এইবার এটা হলো কি আমার 90 ডিগ্রি, তার এর বিপরীত বাহু কি অতিবাহু, যেটা হলো আমার অতিভুজ। এই কোণটা কি 45, এই কোণটাও কি 45। তাহলে আপনার এই দুইটা সূক্ষ্মকোণ সমান, তাহলে লম্ব এবং ভূমি এরাও হবে সমান। তাহলে এটা হলো আমার লম্ব, এটা হবে হলো আমার ভূমি। তাহলে দেখেন, তাহলে লম্ব যদি এ হয় আর ভূমি যদি এ হয়, অতিভুজ হবে √2a। কেমনে প্রুফ দেখেন স্যার? তাহলে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কত, লম্ব স্কয়ার প্লাস কত, ভূমি স্কয়ার। তাহলে স্কয়ার রুট কেটে দেওয়া থাকে 2a স্কয়ার, এ হবে 2a স্কয়ার। ঠিক আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মিলে গেছে? মিলে গেছে। তাহলে লম্ব যদি এ হয়, ভূমি হবে হে, অতিভুজ হবে √2a। এটা কখন? যখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। এবার দেখেন, এবার খেলাটা অন্যভাবে খেলবো। তাহলে সাইন ইকুয়াল টু কত, লম্ব বাই অতিভুজ। তাহলে আপনার লম্ব কত এ, অতিভুজ কত √2a, এ কাটা হলো কত 1/√2। ক্লিয়ার? কস, কস সমান কত, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত আপনার এ, অতিভুজ কত √2a, এটাও কত হবে 1/√2। এইবার ট্যান, এইটা কাটা 1/√2, 1/√2 কাটা থাকে কত 1। কেমনে দেখেন, লম্ব বাই ভূমি, লম্ব কত এ, ভূমি কত এ, কাটলে কত 1। সহজ হিসাব শিখতে হবে স্যার। কট, ভূমি বাই লম্ব, এটাও কত হবে 1, ভূমি কত এ, লম্ব কত এ, কাটলে কত 1, কাটলে কত 1। সেক, অতিভুজ বাই ভূমি। দেখেন আমরা সহজভাবে বলবো, সেক কার বিপরীত, কোসেকের বিপরীত। তাহলে এটা হবে √2। কেমনে হয় দেখেন, অতিভুজ কত √2a, ভূমি কত এ, কাটলে কত √2, কাটলে কত √2। কোসেক কার বিপরীত, সাইনের বিপরীত। তাহলে এটাও কত হবে √2। কেমনে দেখেন, কোসেক সমান কত আছে, অতিভুজ, অতিভুজ কত √2a, লম্ব কত এ, কাটলে কত √2। ক্লিয়ার? কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা? সমস্যা নাই। নেক্সট, থিটা যদি 0 ডিগ্রি হয়, এইবার খেলা অন্যরকম। এইবার একটু মাথার উপর দিয়ে যেতে পারে আপনাদের। দেখেন, বলছে কোনটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে এইটা আমি নিলাম, এটা যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ ঘটনা কি দাঁড়াবে, আর একটা বাহু যে আসবে, এটা কমতে 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 একদম ভূমির সাথে যখন মিশে যাবে, তখন এইটা থিটা ইকুয়াল টু কত হবে, 0 ডিগ্রি হবে। অর্থাৎ লম্ব যেটা থাকবে সেটা আস্তে 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 একদম ভূমির সাথে, ভূমি বরাবর মিশে যাবে। যদি মিশে যায় তখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। তখন কিন্তু আর আমার কি থাকবে না, তখন আমার কি থাকবে না স্যার বলেন? তখন কিন্তু আমার তখন আমার একটু আমার কি থাকবে না, লম্ব থাকবে না। তখন লম্ব ইকুয়াল টু 0। তখন আমার অতিভুজ, এটা হবে অতিভুজ, এইটা হবে হলো ভূমি। তখন আমার অতিভুজ এ, ভূমিও হবে এ, ভূমি কি হবে এ। তাহলে আমরা যদি বলি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব হলো 0 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এ স্কয়ার ইকুয়াল টু কত এ। মানে প্রুফ ঠিক আছে। ক্লিয়ার? এবার দেখেন আমরা মান বের করবো। সাইন লম্ব বাই অতিভুজ, লম্ব তো আমার নাই, লম্ব কত 0, অতিভুজ কত এ, তাহলে এটা কি হবে 0, 0 দ্বারা যাকে ভাগ করি। কস, ভূমি বাই অতিভুজ,
তাহলে আমার ভূমি কত এ, অতিভুজ কত এ। দেখেন আমার ভূমি এ, অতিভুজ এ, তাহলে এ এ কাটা থাকে কত 1, তাহলে cos 0 ডিগ্রির ভ্যালু কত আমার 1। tan লম্ব বাই ভূমি, লম্ব কিন্তু নাই, লম্ব হলো আমার 0, ভূমি কত এ, দ্যাট মিন্স 0। cot, তাহলে cot আমার কত ভূমি বাই লম্ব, আমার ভূমি কত এ, লম্ব কত 0, এটা মানে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এটা শিখাইছিলাম যে এ দ্বারা যদি কোনো কিছুকে এভাবে ভাগ করা যায় তাহলে সেটা কেন অসংজ্ঞায়িত, এটা শেখানো হয়েছিল। আজ আর এই নিয়ে আলোচনা করবো না। সেক অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত এ, ভূমি কত এ, কাটাকাটি কত করলে হবে 1। আমরা যদি বলি কোসেক, কোসেক হলো অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত এ, লম্ব কত 0, তাহলে এটাও কি হবে অসংজ্ঞায়িত। বুঝাতে পারছি কি ঘটলো মানগুলো? যদি আপনি এইটা বুঝতে পারেন তাহলে এই মানগুলো আপনি নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? কারো কোনো সমস্যা? আশা করি কারো কোনো সমস্যা নাই। নেক্সট, এবার দেখেন যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয় ঘটনা এরকম দাঁড়াবে, অর্থাৎ এই ভূমিটা আস্তে 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 একদম লম্বের সাথে মিশে যাবে। যখন লম্বের সাথে মিশে যাবে তখন আমার এইখানে কি থাকবে না, এইখানে ভূমি থাকবে না, এখানে ভূমি ইকুয়াল টু কত 0। তাহলে আমার লম্ব, এটা হবে আমার লম্ব, তাহলে লম্ব হবে এ, অতিভুজ হবে হলো আমার এ, তাহলে লম্ব হবে এ, অতিভুজ হবে এ। প্রুফ দেখেন, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত এ স্কোয়ার। তাহলে দেখেন সাইন ইকুয়াল টু কত আছে, লম্ব বাই অতিভুজ, আমার লম্ব কত স্যার এ, অতিভুজ কত এ, কাটলে কত থাকে 1। কস ভূমি বাই অতিভুজ, আমার ভূমি কত স্যার নাই, অতিভুজ কত স্যার এ, দ্যাট মিন্স 0। tan লম্ব বাই ভূমি, আমার লম্ব কত এ, ভূমি কত 0, তাহলে এটা কি হবে অসংজ্ঞায়িত। ক্লিয়ার? আবার কি কট হলো লম্ব, ভূমি বাই লম্ব, কট হলো কার বিপরীত, tan এর বিপরীত, তাহলে এটা হবে হলো ভূমি কত, ভূমি তো নাই, ভূমি হলো 0, লম্ব কত এ, এটা ইকুয়াল টু কত 0। আচ্ছা সেক অতিভুজ বাই ভূমি, তাহলে আমার অতিভুজ কত এখানে এ, ভূমি কত 0, তাহলে এটা কি হবে অসংজ্ঞায়িত। এইবার যদি আমি বলি কোসেক, এটা হলো অতিভুজ বাই লম্ব, তাহলে আপনার অতিভুজ কত এ, লম্ব কত এ, কাটলে কত থাকবে 1। তাহলে 0 ডিগ্রির ক্ষেত্রে, 0 ডিগ্রির ক্ষেত্রে আমার কি ঘটবে, 0 ডিগ্রির ক্ষেত্রে হলো আমার ভূমি মান এ হবে, লম্বটা 0 হবে, আর 90 ডিগ্রির ক্ষেত্রে ভূমি 0 হবে, লম্বটা এ হবে। ক্লিয়ার? বোঝাতে পারছি? আচ্ছা এইবার দেখেন এই যে ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা করলাম, এখন এই ত্রিকোণমিতিক অনুপাতের মানটা খুব সহজভাবে মনে রাখার উপায় কি, এই এতক্ষণ যে আমরা প্যাটার্নগুলো দেখালাম, এই যে প্যাটার্নগুলো আপনাদের দেখালাম, যে প্যাটার্নগুলো দেখানো হলো, এই প্যাটার্নগুলোর এটা একটু মানে বড় মনে হইতে পারে। যদি আমরা বলি যে না স্যার পরীক্ষার হলে তো আমার এত চিন্তা ভাবনা করার সময় থাকে না, তাহলে খুব সহজভাবে মনে রাখার জন্য কি করতে পারি স্যার? খুব সহজভাবে মনে রাখার জন্য আপনাকে একটা ট্রিক্স মনে রাখতে হবে। সেই ট্রিক্স কি দেখেন, আমাদের হাতের 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুলকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে ভ্যালুগুলো আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এইগুলো আমরা এই আঙ্গুলের সাথে মিলাই নিব। সবচাইতে বৃদ্ধাঙ্গুলি যেটা, আমরা এটা দিয়েই শুরু করব। একে আমরা 0 ডিগ্রি ধরবো, এটাকে তারপরে যেটা আছে এটাকে ধরবো আমরা 30 ডিগ্রি, আর সবচাইতে বড় যেটা আছে এটাকে ধরবো আমরা 45 ডিগ্রি, তারপরে এইটাকে ধরবো হলো আমরা 60 ডিগ্রি এবং কনিষ্ঠ আঙ্গুলিকে ধরবো আমরা 90 ডিগ্রি। মনে রাখবেন কনিষ্ঠাকে ধরবো 90, বৃদ্ধাঙ্গুলিকে ধরবো 0, আর এটা 30, 45, 60।
এই যে আঙ্গুলগুলো আমি ত্রিকোণমিতিক অনুপাতের মান মনে রাখার সহজভাবে পরীক্ষার হলে কিভাবে বের করব তার কিছু সংক্ষিপ্ত এবং খুব মানে সহজে মনে রাখা যায় এমন কিছু পদ্ধতি শেখাবো। তাহলে যে আঙ্গুলটার মান আমি ধরবো, ধরেন আমি ধরবো হলো 60 ডিগ্রি, তাহলে 0, 30, 45, 60। যখন আমি যে কোনো জিনিসের ভ্যালু বের করব, যখন আমি 60 ডিগ্রি ধরবো বা 30 ডিগ্রি ধরবো, যেটা ধরবো সেটা বাদে হিসাব করব। তাহলে যেটা ধরবো সেটা বাদে কিন্তু আমি হিসাব করব। আরেকটা বিষয় হলো যখন আমি সাইনের মান বের করব, সাইন মনে রাখবেন, সাইন যখন আমি বের করব তখন এই বৃদ্ধাঙ্গুলির দিকে যে আঙ্গুলির সংখ্যা থাকবে সেইগুলো আমি হিসাব করব এবং যেই আঙ্গুলের সংখ্যাটা পাবো এটাকে আমি রুট করব, আর রুট করে ওটাকে আমি 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমি কি পাবো স্যার? সাইন। আর কসের ক্ষেত্রে কি হবে? কনিষ্ঠার দিকে যেটা যাবে সেই আঙ্গুলির সংখ্যা হিসাব করে তাকে আমি রুট করব, ভাগ করব 2 দ্বারা। এই স্বাভাবিক এই বিষয় যদি মনে রাখতে পারেন তাহলে আপনার ত্রিকোণমিতির মান নির্ণয় কঠিন কিছু হবে না। তাহলে আমি কি বললাম যে আঙ্গুলের সংখ্যা হবে হোয়াট এভার দ্য মান ইজ। এখন কোন মানটা আমি নিব সেটা আমি চিন্তা করবো না, বাট আমি যদি বলি স্বাভাবিকভাবে যদি চিন্তা করি যে আমি আঙ্গুলের সংখ্যাকে রুট করব, সেটাকে আমি 2 দ্বারা ভাগ করব। সাইনের ক্ষেত্রে কি হবে? আঙ্গুলের সংখ্যা, কোন দিকের আঙ্গুলের সংখ্যা? বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, ওইটাকে রুট করব আর পরবর্তী কাজ হবে আবার 2 দ্বারা ভাগ করবে। মুখে মুখে কিছু মান নির্ণয় করি দেখেন, তারপরে আমরা বোর্ডে যাব। যদি আমি বলি সাইন 30 ডিগ্রি, তাহলে এটা হলো আমার 0, এইটা হবে 30। তাহলে আমি কি বলছি? যেই মানটাকে ধরবো সেই আঙ্গুলিটা বাদ, তাহলে এটা আমার বাদ। তাহলে আমার বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলি, তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলি আছে কয়টা? একটা। এটাকে আমি কি করব? রুট করব। তাহলে 1কে যদি আমি রুট করি কত পাবো? 1ই পাবো। আর এটাকে আমি ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা। তাহলে সাইন 30 ডিগ্রির ভ্যালু আমার কত বের হলো? 1/2 বা 1/2। সহজ না? আমি যদি বলি সাইন 90 ডিগ্রি ভ্যালু আমি বের করবো স্যার, তাহলে সাইন 90 ডিগ্রি 0, 30, 45, 60, 90, তাহলে এটা বাদ। বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলি আছে কয়টা? 1, 2, 3, 4। তাহলে এই 4কে আমি রুট করব, তাহলে 4কে রুট করলে আমার কত বাড়াবে? 2। তাকে আমি ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা। তাহলে 2 কাটা থাকে কত? 1। অর্থাৎ সাইন 90 ডিগ্রির ভ্যালু আমি কত বের করলাম? 1। আমি যদি বলি সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। এই হলো আমার 60 ডিগ্রি। তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলি 1, 2, 3, তাহলে এটাকে আমি কি করব? রুট করব। তাহলে আমার কত হবে? √3। এটাকে আমি ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা। তাহলে সাইন 60 ডিগ্রির ভ্যালু আমি কত বের করলাম? √3/2। কারো কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। দেখেন, তাহলে আমি যদি বলি যে সাইন 45 ডিগ্রির ভ্যালুটা কত হবে স্যার? তাহলে আমি একটু সূত্রটা লিখে দিই। সাইনের যে কোনো অনুপাতের মান যখন আমরা বের করব তখন আমি কি করব? √of বৃদ্ধা আঙ্গুলির দিকে আঙ্গুলের সংখ্যা /2। তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা /2। তাহলে সাইন 45 ডিগ্রি, এটা হলো আমার সাইন 45 ডিগ্রি, তাহলে এটা বাদ। বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলি আছে কত? 1, 2, তাহলে এটাকে আমি 2 তার উপরে কত? √2, এটাকে ভাগ করবো কত? 2 দ্বারা। তাহলে বৃদ্ধাঙ্গুলির 45-এর ক্ষেত্রে আমার আঙ্গুলি ছিল 2টা, এটাকে রুট করলাম /2। এখন সাইন 40 ডিগ্রির ভ্যালু কিন্তু আসলেই √2/2, বাট সাইন 40 ডিগ্রির ভ্যালু কি করে স্যার 1/√2 হয়? দেখেন এটা হলো √2/2। এখন এই যে পূর্ণ সংখ্যা থাকে, একটা পূর্ণ সংখ্যাকে যদি আমি 2টা রুট করি তাহলে একটা পূর্ণ সংখ্যা হয়। কি করে স্যার? 2 = √2 × √2, তাহলে এটা সমান কত হবে? √2 স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কেটে গেলে কত থাকে? 2। অর্থাৎ এইখান থেকে আবার এইখানে যাওয়া যায়, এইখান থেকে আবার এইখানে আসা যায়। তাহলে আমি যদি এটাকে বলি √2 / √2 × √2, তাহলে √2 কাটা, উপরে থাকে কত? 1, তাহলে হবে কত? 1/√2। তাহলে সাইন 40 ডিগ্রির ভ্যালু কত হবে? 1/√2, বাট অ্যাকুরেটলি যেটা মান √2/2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সাইন বুঝতে পারছেন তো? এবার যদি আমি বলি যে সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? দেখেন
আমি কি বললাম যে সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হবে? তাহলে সাইন 30 ডিগ্রির ভ্যালু যদি আমি বের করতে যাই তাহলে আমাকে করতে হবে কি বৃদ্ধাঙ্গুলির দিকে, তাহলে এই হলো 0 ডিগ্রি 30 ডিগ্রি মানে এটা বাদ, বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলি আছে একটা, এটাকে রুট করেন, ভাগ করেন 2 দ্বারা, তাহলে কত হবে হাফ। ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন আমরা একটু কস বুঝাই। কসের ক্ষেত্রে কি হবে যদি বলি আমরা কস, তাহলে কসের ক্ষেত্রে আমার কি হবে কনিষ্ঠার দিকে আঙ্গুলির সংখ্যা, কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা, এটাও সেম জিনিস, ভাগ কত 2। এখন যদি আমরা বলি যে স্যার cos 30 ডিগ্রির ভ্যালু কত, তাহলে এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা বাদ, তাহলে কনিষ্ঠার দিকে আঙ্গুলি আছে কটা 1 2 3, তাহলে এই 3 এটাকে আমি কি করব স্যার রুট করব, ভাগ করব কত দ্বারা 2 দ্বারা, তাহলে cos 30 ডিগ্রির ভ্যালু আমার কত √3/2। আমি যদি বলি cos 60 ডিগ্রির ভ্যালু কত স্যার, cos 60 ডিগ্রি দেখেন 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এটা হলো আমার 60 ডিগ্রি। কনিষ্ঠার দিকে আঙ্গুলি, তাহলে কনিষ্ঠার দিকে আঙ্গুলি আছে কত 1, তাহলে 1কে আমি রুট করলাম, ভাগ করব কত দ্বারা 2 দ্বারা, তাহলে 1কে রুট করলে 1 ভাগ 2, তাহলে cos 60 ডিগ্রি ভ্যালু কত হলো হাফ। সহজ না স্যার? অনেক সহজ, আসলে আপনারা ভয় পান তাই। এবার যদি আমি বলি যে cos 45 ডিগ্রির ভ্যালু কত, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি বাদ, কনিষ্ঠার দিকে আঙ্গুলি আছে কত 1 2, তাহলে এটাকে করবো আমরা রুট, তাহলে √2/2, তাহলে এটা করলে কত হবে 1/√2। কি করে আসছে সাইনের ক্ষেত্রে দেখাইছিলাম। আচ্ছা এই ছিল হলো আপনার ঘটনা। এবার যদি বলা হয় আমার ট্যানের ভ্যালু দুইভাবে বের করা যায়, দেখেন ট্যান হলো √/, বৃদ্ধাঙ্গুলির দিকে, আরে কি লিখলাম, বৃদ্ধা আঙ্গুলির দিকে আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই কনিষ্ঠার দিকে আঙ্গুলির সংখ্যা, কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা। তাহলে কি হবে দেখেন, আমি যদি বলি tan 60 ডিগ্রি 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এটা বাদ, তাহলে আমার কি করতে বলছে tan 60 ডিগ্রি, তাহলে এটাকে আমি কি করব রুট করব, তাহলে দেখেন রুট করলাম, তাহলে এটা হলো আমার 60 ডিগ্রি। আমার প্রথমে কি করতে হবে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলির সংখ্যা, তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলির সংখ্যা আছে 1 2 3, তাহলে এটাকে আমি করব 3। কনিষ্ঠার দিকে আঙ্গুলির সংখ্যা, কনিষ্ঠার দিকে আঙ্গুলি এটা বাদে কনিষ্ঠার দিকে আঙ্গুলি আছে একটা, দ্যাট মিনস ওয়ান, তাহলে tan 30 ডিগ্রি মান 60 ডিগ্রির ভ্যালু কত √3, আলাদা করে দেন, এটা হবে √3, 1কে রুট করলে 1। যদি বলি tan 45 ডিগ্রির ভ্যালু কত, tan 45 ডিগ্রির ভ্যালু কত দেখেন, তাহলে আমার প্রথমে কি করতে হবে রুট, তাহলে এটা হলো 45 ডিগ্রি, বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলি আছে কয়টা 2টা, কনিষ্ঠার দিকে আঙ্গুলি আছে কয়টা 2টা, তাহলে কাটলে কত হবে 1, তাহলে 1কে রুট করলে কত হবে 1, তাহলে tan 45 ডিগ্রির ভ্যালু কত 1। স্যার tan sin cos বুঝলাম, যদি আমার অন্য কিছু আসে sec আসে sec, আমাকে বললো হলো sec 30 ডিগ্রির ভ্যালু কত, এইবার তো মাথা খারাপ হবে স্যার। sec সমান কি, sec সমান আমরা জানি 1/cos, এইটা আপনাকে মনে রাখতে হবে, তারপরে বাদ বাকি আপনি বের করতে হবে। তাহলে sec সমান কত 1/cos, এইবার দেখেন আমার বের করতে পারছে 30 ডিগ্রি মান, 0 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি বাদ, তাহলে cos-এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম কনিষ্ঠার দিকে আঙ্গুলির সংখ্যা, তাহলে কনিষ্ঠার দিকে আঙ্গুলি আছে কত 1 2 3, তাহলে এটাকে কি করব রুট, তাহলে এটা হবে হলো √3, এটাকে ভাগ করব কত দ্বারা 2 দ্বারা, এবার এটাকে যদি উল্টায় দেই তাহলে কত হবে 2/√3, তাহলে sec 30 ডিগ্রি ভ্যালু কত 2/√3। ক্লিয়ার? কারো কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। আমি যদি বলি যে sec
60 ডিগ্রির ভ্যালু বের করেন। তাহলে সেক 60 ডিগ্রির ভ্যালু আমি কি করব, তাহলে সেকের ক্ষেত্রে কত হবে 1/cos, তাহলে কসের কত ডিগ্রি ভ্যালু লাগবে 60 ডিগ্রি। দেখেন 1/0, 30, 45, 60 এটা বাদ। তাহলে কসের ক্ষেত্রে হলো কনিষ্ঠার দিকে আঙ্গুলির সংখ্যা, তাহলে কনিষ্ঠার দিকে আঙ্গুলি আছে কত 1, তাহলে এটাকে রুট করলে হয় 1 ভাগ কত 2 দ্বারা। তাহলে এটাকে যদি আমি উল্টায় দিই হবে হলো 2। তাহলে সেক 60 ডিগ্রি ভ্যালু কত 2। কারো কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। দেখেন এইবার যদি আমরা কট ধরি, কট আমি বললাম যে স্যার কট 30 ডিগ্রি ভ্যালুটা বের করেন। তাহলে কট সমান কি 1/10, তাহলে tan 30 ডিগ্রি মান পেলে আমি পাবো তাহলে 1/, তাহলে tan 30 ডিগ্রি ভ্যালু বের করার জন্য আমি কি বলছিলাম, বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলির সংখ্যা ডিভাইডেড বাই কনিষ্ঠার দিকে আঙ্গুলির সংখ্যা। তাহলে হিসাব করেন 0 ডিগ্রি 30 ডিগ্রি বাদ, বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলি আছে কয়টা, একটা, এটাকে যদি রুট করি তাহলে কত হবে 1 ডিভাইডেড বাই কনিষ্ঠার দিকে আঙ্গুলি আছে কয়টা 1 2 3, তিনটা, এটাকে যদি রুট করি হবে √3। তাহলে এটা ইকুয়াল টু কত হবে, তাহলে cot 30 ডিগ্রি ভ্যালু আমার কত আসতেছে √3। কোনো প্রবলেম নাই। আমি যদি বলি cot 90 ডিগ্রি ভ্যালু কত, তাহলে cot 90 ডিগ্রি ভ্যালু কত হবে 1/tan 90 ডিগ্রি ভ্যালু। তাহলে দেখেন 1/, তাহলে tan 90 ডিগ্রি ভ্যালু আমি যদি বের করতে যাই 0, 30, 45, 60, 90, এই হলো 90। তাহলে আমাকে কী করতে হবে, বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলির সংখ্যা 1 2 3 4, তাহলে এই 4কে যদি আমি রুট করি কত হবে 2। তাহলে আমি দেখেন আলাদা আলাদা করে দিই, তাহলে আমার এখানে tan 90 ডিগ্রি ভ্যালু বের করতে হবে। তাহলে tan 90 ডিগ্রির ভ্যালু যদি আমি বের করতে যাই তাহলে আমার কি বলছে, বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলি আছে কত 1 2 3 4, এই হলো 4, কনিষ্ঠার দিকে আঙ্গুলি কি আছে না 0। তাহলে এটাকে যদি আমি করি তাহলে 4কে রুট করলে হবে হলো 2/0, তাহলে 2/0 ইকুয়াল টু কত হয়, তাহলে এটা হবে হলো কত 2/0 মানে অসংজ্ঞায়িত। তাহলে এইটাকে যদি আমি এখানে লিখি 0, তাহলে cot 90 ডিগ্রি ভ্যালু কত হবে স্যার 0। বুঝাতে পারছি? কারো কোনো সমস্যা? হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা নেই। আচ্ছা এইবার যদি আমাকে বলা হয় যে স্যার কট গেল, সেক গেল, কোসেক বের করে দেন। যদি বলা হয় যে কোসেক 45 ডিগ্রির ভ্যালু কত, তাহলে কোসেক ইজ ইকুয়াল টু কত 1/sin, কোসেক ইজ ইকুয়াল টু কত sin 1/sin 45 ডিগ্রি, তাহলে 1/sin 45 মানে এইটা বাদ, সাইন মানে কত বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলির সংখ্যা 1 2, এটাকে রুট করব, তাহলে 2কে রুট করলে হলো √2 ডিভাইডেড বাই 2, এটা করে আমরা কি পাইছি 1/√2, তাহলে এটাকে লিখতে পারি 1/√2। তাহলে কোসেক 45 ডিগ্রির মান কত হবে √2, এটা উল্টায় গেলে হবে √2। কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা? সমস্যা নেই। যদি বলা হয় যে কোসেক 60 ডিগ্রির ভ্যালু কত, তাহলে এটা আমি কি করব 1/sin 60 ডিগ্রি, তাহলে দেখেন 1/sin 60 ডিগ্রি 0 30 45 60, এটা বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলির সংখ্যা 1 2 3, তাহলে এটাকে বলবো আমরা √3 ভাগ করবো কত দ্বারা 2 দ্বারা, তাহলে এটাকে যদি উল্টায় দেই কত হবে 2/√3। তাহলে কোসেক 60 ডিগ্রি ভ্যালু আমরা কত পেলাম 2/√3। ক্লিয়ার? কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা নেই। তাহলে দেখেন এইবার আমরা একটা পেজ নিয়ে হিসাবটা করি, হিসাবটা আমরা একটু মিলাই, তো হিমেলে কিনা আমরা এখানে লিখলাম হলো সাইন, এখানে লিখলাম হলো কস, এইখানে লিখলাম হলো ট্যান, কট, সেক, কোসেক। হ্যাঁ, এটা লিখলাম 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90। আমরা কি শিখলাম তার একটু ফর্মুলাটা আমরা একটু করি। দেখেন যদি আমরা করতে যাই তাহলে আমাদের কি করতে হবে একটু খেয়াল করেন, তাহলে আমরা হাতে হাতে করব। সাইন 0 ডিগ্রি, বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলির সংখ্যা এটা হলো 0, এদিকে কোনো আঙ্গুলি নেই, তাহলে 0, এটাকে রুট করলেও 0, ভাগ 2 দ্বারা ভাগ করলে কত হবে 0,
তাহলে সাইন 0 ডিগ্রি ভ্যালু কত 0 সাইন 30 ডিগ্রি মানে এটা তাহলে এদিকে বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলি আছে কয়টা একটা তাহলে এটাকে রুট করলে 1 ভাগ কত 2 তাহলে এটা হবে কত হাফ 45 ডিগ্রি হলো এটা তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলি আছে কত 1 2 এটাকে যদি আমি রুট করি কত হবে √2 ডিভাইডেড বাই 2 তাহলে √2 ডিভাইডেড বাই 2 মানে 1/√2 60 ডিগ্রি হলো এটা তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলি আছে কত 1 2 3 তাহলে এটাকে আমি কি করব রুট করব তাহলে এটাকে যদি রুট করি হবে √3 ভাগ কত 2 সাইন 90 ডিগ্রি মানে এইটা তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলি আছে 1 2 3 4 এটাকে যদি রুট করি পাবো 2 এটাকে ভাগ করব 2 দ্বারা তাহলে 2 কাটলে কত হয় 1 ক্লিয়ার তাহলে আমরা কত পেলাম 0 ডিগ্রি ভ্যালু 0 30 ডিগ্রি মান হাফ 45 ডিগ্রি মান 1/√2 60 ডিগ্রি মান √3/2 90 ডিগ্রি মান 1 স্যার মনে রাখবেন যখন আমরা এই মানটা বের করব তখন এটাকে আমরা জাস্ট কি করে দেব উল্টায় দিব উল্টো দিক থেকে লিখব তাহলে 90 ডিগ্রি cos এর মান উল্টা দিক থেকে লিখব 1 এটা হবে √3/2 এটা হবে 1/√2 এইটা হবে হলো হাফ এটা হবে হলো 0 এইবার দেখেন tan করব আমরা যদি আমরা tan করতে যাই কি করব tan মানে কি sin বাই cos তাহলে sin বাই cos তাহলে 0 কে 1 দ্বারা ভাগ করলে কত হবে স্যার 0 কে 1 দ্বারা ভাগ করলে হবে হলো 0 এই হাফ কে √3/2 দ্বারা যদি কাটি এইটা দ্বারা এইটারে কাটবো তাহলে 2 2 কাটা থাকে কত 1/√3 এই 1/√2 1/√2 কাটলে কত হবে 1 60 ডিগ্রি √3/2 1/হাফ মানে আছে কত হাফ তাহলে 2 2 কাটা এখানে থাকে কত √3 এইখানে দেখেন এখানে আসলে 1/0 তাহলে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে সেটা কি হয় অসংজ্ঞায়িত তাহলে এটা কি হয়ে যাবে আমার অসংজ্ঞায়িত এখন হলো মজার বিষয় কি কটের ক্ষেত্রে ঠিক এর বিপরীত দিক থেকে লিখব তাহলে কট 0 ডিগ্রির মান হবে হলো অসংজ্ঞায়িত তারপরে কি আছে √3 এটা হবে হলো 1 এটা হবে হলো 1/√3 আর এটা হবে হলো 0 আবার কটকে আপনারা অন্যভাবে মনে রাখতে পারেন কট কি tan এর বিপরীত তাহলে দেখেন তাহলে এইটাকে আমরা কি করব 1 দ্বারা ভাগ করব তাহলে এটাকে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে এটা কত হবে অসংজ্ঞায়িত এটাকে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 1 ভাগ 1/√3 গুণ করে দিলে হবে √3 1 ভাগ 1 1 কাটা গিয়ে 1 আবার এটাকে যদি 1 দ্বারা ভাগ করি হবে 1/√3 আর 1 কে কোনো কিছু ভাগ করে দিলে 0 ক্লিয়ার sec এত সহজ স্যার sec কার বিপরীত cos এর বিপরীত তাহলে এবার আমি কি করব 1 ভাগ sec তাহলে 1 কে যদি আমি 1 দ্বারা ভাগ করি কত হবে 1 কে যদি আমি √3/2 দ্বারা ভাগ করি তাহলে উল্টে যাবে কত হবে 2/√3 1 কে যদি আমি 1/√2 দ্বারা ভাগ করি তাহলে আমার কত হবে √2 1 কে যদি আমি 1/হাফ দ্বারা ভাগ করি কত হবে 2 1 কে যদি আমি 0 দ্বারা ভাগ করি তাহলে আমার হয়ে যাবে হলো অসংজ্ঞায়িত ক্লিয়ার এইবার দেখেন কোসেক কার বিপরীত সাইনের বিপরীত বা এটাকে আমি উল্টা দিক থেকেও লিখতে পারি আগে লিখে তারপরে বুঝাই এটা হবে হলো অসংজ্ঞায়িত এটা হবে হলো 2 এটা হবে √2 এটা হবে 2/√3 এটা হবে হলো 1 এখন দেখেন কোসেক কার বিপরীত সাইনের বিপরীত তাহলে আমি কি করব 1/0 1/0 মানে কত অসংজ্ঞায়িত 1/হাফ তাহলে কত হবে 2 উল্টাই দিলে 1/হাফ তাহলে গুণ করে দিলে হবে √2 1/√3/2 উল্টে দেয় কত হবে 2/√3 2/√3 1/1 মানে কত 1 আমাদের 30 সেকেন্ড 1 মিনিটের মতো সময় লাগেনি আপনারা এটা 30 সেকেন্ডের মধ্যে করতে পারবেন এই মানটা তাহলে এই যে আমরা সাইন কস ট্যান কট কোসেক সেক এই যে অনুপাতগুলো বের করলাম যা আমাদের মনে করো হৃৎপিণ্ড কাঁপায় দেয় যে মানগুলো তো স্যার আমি মনে রাখতে পারি না কি করব স্যার আপনাদের মনে রাখার জন্য কত সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম এই ট্রিক্সগুলো যদি আপনারা মনে রাখেন আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না ত্রিকোণমিতি নিয়ে বুঝাতে পারছি সো আজকের ক্লাসটা ঠিক এ পর্যন্তই ছিল পরবর্তী ক্লাসে আপনাদের সাথে ত্রিকোণমিতির গণিত এবং অধ্যায়ভিত্তিক যে গণিতগুলো আছে এবং এসএসসি বিশেষ করে এসএসসি যারা দিবেন স্পেশালি তাদের জন্য যে গণিতগুলো
আসে সেই গণিতগুলো নিয়েই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।